এই হরমুজ দিয়ে তো তেল বেচে হচ্ছে ধরেন ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এরা সবাই তো এটা দিয়েই ব্যবসা করে, তাই না? এখন হরমুজ যদি বন্ধ থাকে তাহলে তাদের লস হচ্ছে না? আচ্ছা, এখন ধরেন এই হরমুজ ক্লিয়ার করার জন্য আবার যুদ্ধ করতে আসবে কেউ, তাহলে আরো লস বাড়বে। কিভাবে লস বাড়বে? ওই যে আপনি ইংলিশে কিছুক্ষণ আগে যে মেসেজটা পড়লেন, ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ওই যে পানি শোধনাগারের নাম আছে, স্যালিনেশন প্ল্যান্ট যেটা, ঠিক আছে? তো ওই প্ল্যান্ট গুলাতে যদি ইরান আঘাত করে তাহলে কি হবে? 11 থেকে 15 দিনের নাকি পানির রিজার্ভ আছে ওই দেশগুলাতে, স্পেশালি ইউএই এবং সৌদি আরবের এটা একটা বড় ঝুঁকি। এরপরে কিন্তু সিঙ্গাপুরের মতো তাদের কিনে পানি খেতে হবে। সিঙ্গাপুরের কিন্তু নিজস্ব পানি নাই, তারা মালয়েশিয়া থেকে পানি কেনে, ইন্দোনেশিয়া থেকে পানি কেনে। তো একই রকম ক্রাইসিসে তারা পড়বে। তার মানে কি হচ্ছে, কাতার, সৌদি আরব, তারা এখন অন্যান্য যে কান্ট্রি আছে যারা এই যুদ্ধে আসবে তাদেরকে কিন্তু আন্ডার হ্যান্ডে রিকোয়েস্ট করার কথা, যা তোমরা আর এই যুদ্ধটা বাড়তে দিও না, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। এদিক দিয়ে ধরেন রাশিয়া কি চিন্তা করতেছে? রাশিয়া চিন্তা করতেছে যে যুদ্ধ আর কয়েকটা দিন চলুক। আর কয়েকটা দিন যদি চলে তাহলে তার লাভ কি? তার লাভ হচ্ছে আমেরিকা তো এখন মধ্যপ্রাচ্যে আটকা পড়ে আছে, ইউক্রেনকে আর হেল্প করতে পারতেছে না, ন্যাটো এই মুহূর্তে একটু দ্বিধায় আছে। সো ওই পুতিন এখন একটা ভালো চান্স পাইছে ইউক্রেনকে একটা শিক্ষা দেওয়ার। মেবি হয়তো এই চান্সে আরো যদি ধরেন 6 সপ্তাহের মতো এই যুদ্ধ টানে, তাহলে এর ভিতরে দেখবেন ইউক্রেনের যুদ্ধ রাশিয়া হয়তো ক্লোজ করে ফেলবে। হয়তো আমরা জানি না, রাশিয়া হয়তো ব্যাপক প্রস্তুতি নিতেছে, কারণ আপনি যেহেতু পশ্চিমা বিশ্বে থাকেন, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, উইন্টারে কিন্তু তারা মুভমেন্ট কম করে। হ্যাঁ। সুতরাং এই হচ্ছে মোক্ষম সময় যুদ্ধ সেরে ফেলার, ঠিক আছে? সুতরাং এই জায়গায় এটা হইতেছে বলে আন্ডার হ্যান্ডে হইতে পারে। নেক্সট হচ্ছে রাশিয়ার তেল ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে। ওইটা মানে ওদের যে ক্রুড অয়েলটা আছে এটার গ্রেডটা ওই মানে মধ্যপ্রাচ্যের গ্রেডের মতো সুইট গ্রেড না, একটু থিক, বাট তারপরেও কিন্তু তাদেরটা হু হু করে বিক্রি হচ্ছে। নেক্সট আসি চায়নার ব্যাপারে। এই মধ্যপ্রাচ্যের তেলের 1 নম্বর বায়ার হচ্ছে চায়না, স্পেশালি ইরানের যে তেল আছে এটার 1 নম্বর বায়ার হচ্ছে চায়না। তারপরেও দেখবেন যে চায়না চুপচাপ বসে আছে, সে তাইওয়ানেরও কিছু বলতেছে না, কারণ তার কিন্তু এখন একটা গ্রেট চান্স ছিল তাইওয়ান প্রবলেমটা সলভ করে ফেলার, যেহেতু আমেরিকা ব্যস্ত অন্যদিকে। বাট চায়না আসলে অন্য লাইনে খেলতেছে। কেন? আপনি দেখেন আমেরিকার এই যুদ্ধে কি পরিমাণ মানে অস্ত্র খরচ হচ্ছে, প্রচুর। এই পৃথিবীতে আপনি দেখবেন একটা মাত্র সুপার পাওয়ার আছে যার একটা বুলেটও খরচ হয় নাই, সেটা হচ্ছে চায়না। ঠিক আছে, সে একটা বুলেটও খরচ করে নাই, একটা টাকাও বাড়তি খরচ করে নাই। এই জায়গায় ম্যাক্সিমাম সে যেটা দিতেছে সেটা হচ্ছে ইরানকে কিছু ইন্টেলিজেন্স সহায়তা করতেছে, আর গোপনে যেসব অস্ত্রপাতি দিচ্ছে এগুলো তো ইরান নগদ টাকায় কিনে নিচ্ছে অথবা তেলের বিনিময়ে বার্টার করতেছে। সুতরাং এই জায়গাটায় চায়না মানে এই যুদ্ধের কারণে, আগে যদি ধরেন চায়না এবং ইয়ার ভিতরে, আমেরিকার ভিতরে গ্যাপ থাকতো 20 কিলো, একটা রেসের কথা চিন্তা করেন যে চায়নার চেয়ে 20 কিলো সামনে আছে এখনো মানে ইউএসএ। এই এক যুদ্ধে চায়না প্রায় 10 কিলো ডিস্টেন্স কমায় ফেলছে, এবং সে এখন খালি ওয়েট করতেছে যে যুদ্ধটা আরো 4 সপ্তাহ 6 সপ্তাহ যদি মানে যায়, যাওয়ার পরে সিচুয়েশন এমন হবে। অলরেডি ইরান বলতেছে যে যারা যারা ইউয়ানে মানে ডলারের বদলে ইউয়ানে তেল কিনবা তারা তারা হাতবর, তাদের জাহাজ আমি ছেড়ে দিব। তার মানে কি হচ্ছে, আগে যেটা ছিল পেট্রো ডলার, এটা এখন ফ্লিপ করতেছে, ফ্লিপ করে এটা হয়ে যেতেছে পেট্রো ইউয়ান। কিন্তু ট্রাম্প যে বারে বলতেছে ইরান যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গিয়েছে, রিকোয়েস্ট করতেছে আমাদেরকে। না, এখন দেখেন যুদ্ধের সময় আপনি গোয়েবলসের নাম শুনছেন তো? গোয়েবলস ছিল হচ্ছে হিটলারের প্রচার মন্ত্রী। তো তার একটা কাজই ছিল হচ্ছে এই জার্মানির বিভিন্ন ধরনের ফেক নিউজ ক্রিয়েট করা, এবং এটা দিয়ে মানে জার্মান সৈন্যদের মনোবল ধরে রাখা, আর হচ্ছে পুরো বিশ্বকে একটা ভুল পিকচার দেওয়া। এর আগে 5 দিনের প্রথমে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির কথা বলছিল ট্রাম্প, ইরান মানে নাই। 48 ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প আবার 5 দিনের যুদ্ধবিরতি দিল। কেন দিল? কারণ তেলের দামটা কম রাখার জন্য। ওই তখন কিন্তু তেলের দাম $105 থেকে হঠাৎ করে আবার $99 হয়ে গেল। এবং যুদ্ধবিরতিটাও লক্ষ্য করেন আপনি, সোমবার থেকে
শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি 5 দিন, মানে হচ্ছে ওই ওয়ার্কিং ডে যে 5টা আপনাদের ওয়েস্টে, ঠিক আছে। তারপরে এখন ওইটা যখন মানে শেষ হইতে না হইতে এখন আবার বলতেছে 10 দিনের যুদ্ধবিরতির কথা সে ভাবতেছে। দুইটা পক্ষ যখন যুদ্ধ করে তখন যদি কোনো পক্ষ যুদ্ধবিরতি ডাক দেয় তাহলে বুঝবেন সেই পক্ষের অস্ত্রের যে মজুদ আছে এই মজুদে টান পড়ছে। এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। যার অস্ত্রের মজুদ ফুলফিল আছে সে কখনো যুদ্ধবিরতিতে যায় না, ঠিক আছে। তো আমেরিকার যেটা হয়েছে যে সেই আটলান্টিক থেকে এসে মনে করেন যে এই জায়গায় যুদ্ধবিরতি কার্যকর করা, মানে তার কন্টিনিউয়াস সাপ্লাইটা ঠিক রাখার জন্য তার একটু পজ দরকার ছিল। তো যুদ্ধবিরতিকে ইংলিশে মানে ট্রুসের পাশাপাশি ট্যাকটিক্যাল পজও বলে। এই ট্যাকটিক্যাল পজটা দরকার হয়েছে যে তার গোলা বারুদ যেগুলো শেষ হয়েছে এগুলো আবার রিফিল করার জন্য। এর ভিতরে মজার মজার কাহিনীও ঘটতেছে, যেমন ধরেন প্যাট্রিয়ট চাইছে পোল্যান্ডের কাছে আমেরিকা। বলেন তো মানে হ্যাঁ, পোল্যান্ডের কাছে আমেরিকা অস্ত্র হাওলাত চায় বা বা পেতে কারণ চায়। পোল্যান্ড তো ন্যাটো কান্ট্রি। সো ন্যাটো কান্ট্রি দেখে পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে ইয়া আছে ওইটা চাইছিল। চাওয়ার পরে পোল্যান্ড বলছে যে আমার এখানে তো ইউক্রেন যুদ্ধ চলতেছে, রাশিয়া কখন আমার আক্রমণ করে বসে, আমি আমার প্যাট্রিয়ট তো তোমার এই মধ্যপ্রাচ্যের জন্য দিব না। আরেকটা খবর আজকে শুনলাম, সেটা হচ্ছে ফরাসি আহ, আহ, ওই ইয়াতে প্রতিরক্ষা মন্ত্রী যিনি, মানে আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রী সবসময় প্রতিরক্ষা মন্ত্রী হয়, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী আলাদা হয়। সো ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী এবং উনি একজন ভদ্রমহিলা, উনি একটা কমেন্ট করছে যে ন্যাটোর যুদ্ধ মধ্যপ্রাচ্যে গিয়ে যুদ্ধ করা ন্যাটোর কাজ না, ঠিক আছে। কারণ আম, ইসরায়েল সম্ভবত ন্যাটো কান্ট্রি না, ঠিক আছে। সো এই জায়গায় মানে ট্রাম্প আবার হরমুজ ক্লিয়ার করার জন্য পশ্চিমাদের সহায়তা চাইছিল যে জাহাজ পাঠাও। এখন ইংল্যান্ডও নাকি জাহাজ পাঠানোর জন্য রাজি হয় নাই। এখন আবার ট্রাম্প হুমকি দিছে যে আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাবে, কারণ ন্যাটোরা তো হেল্প করলো না এই জায়গায়। কিন্তু এই জায়গায় আবার টেকনিক্যাল একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে ন্যাটোর যে আর্টিকেল 5 আছে, আর্টিকেল 5-এ বলা আছে যে ন্যাটোভুক্ত কোনো কান্ট্রি, যে 32টা কান্ট্রি আছে, তাদের কোনো একটা কান্ট্রি যদি কোনো থার্ড কান্ট্রি দ্বারা আক্রান্ত হয় তাহলে বাকি সকল 31টা কান্ট্রি মিলে ওই মানে কান্ট্রিটাকে হেল্প করবে। যেটা ধরেন ওই যে 9/11-এর সময় আমেরিকা এই ক্লজটা ব্যবহার করছিল। 9/11-এ যখন মানে ইয়াতে টুইন টাওয়ারে আঘাত হইলো তখন আমেরিকার বুশ বললো যে অ্যাজ পার আর্টিকেল মানে 5 ন্যাটোর সব কান্ট্রি এখন আমাকে হেল্প করো, আমি মধ্যপ্রাচ্যে এই ওয়ার এগেইনস্ট টেরর যেটা আছে এটা চালাবো, এবং কিন্তু তখন তারা হেল্প করছে। এখানে তো নেটোর কোনো দেশ আক্রান্ত হয় নাই, এখানে তো আমেরিকার কেউ আক্রমণ করে নাই তো আমেরিকাকে। রাইট, দুইটা এই লজিকের কারণেই ন্যাটোর অন্যান্য কান্ট্রিরা আসতেছে না। এক নম্বর হচ্ছে যে এইখানে প্রথম কথা হচ্ছে ন্যাটোর কোনো কান্ট্রি আক্রান্ত হয় নাই, দ্বিতীয়ত হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মানে আক্রমণকারী হচ্ছে ন্যাটো কান্ট্রি, আক্রান্ত হয় নাই, ঠিক আছে। সো এই কারণে মানে ওভারঅল সবকিছু মিলে এই মুহূর্তে আমেরিকা আসলে ন্যাচারালি যেটা সে ভাবছিল তার কোনো অঙ্কই এখানে মেলে নাই। কিন্তু এখানে একটু নেটোর কথা বলি, মানে আসলে কি ট্রাম্প নেটো বন্ধ করে দিবে? আপনি দেখেছেন যে গতকালকে বলেছে যে ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি। ট্রাম্প বলতেছে কঠিন কাজটা আমরা করে ফেলেছি, এখন তোমরা হরমুজে গিয়ে তোমাদের তেল নিয়ে আসো। আমাদের তেলের দরকার নেই, আমার তেল আছে, তোমাদের তেল দরকার, তোমরা হরমুজে থেকে গিয়ে তেল নিয়ে আসো। এখন এটা কি ট্রাম্প আসলে হতাশা থেকে বলতেছেন? মানে আসলে কি তিনি হতাশ নাকি? না, এখন দেখেন ট্রাম্প এবার আসার পরে এমন কিছু কাজ করতেছে যেটা আসলে ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী অকল্পনীয়। যেমন ধরেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার ওয়াইফ সহ কিডন্যাপ করে নিয়ে যাওয়া, মানে আধুনিক বিশ্বে এরকম একটা ঘটনা যে কেউ ঘটাইতে পারে এটা কল্পনা করাও কষ্টকর। যেখানে তারা মানবাধিকারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তারাই এরকম একটা কাজ করলো। দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরেন ইরানের উপরে হামলা, একই রকমের মানে ঘটনা। তৃতীয়ত হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে উল্টাপাল্টা ট্যারিফ বসানো শুরু করলো মানে বিশ্ব জুড়ে, এইটাও তো মনে করেন যে কোনো ইকোনমিস্টের মাথা আর কাজ করতেছে না এটা নিয়ে। সুতরাং একই ধাঁচে আপনি দেখবেন যে ইউএস এইড নামে একটা সংস্থা ছিল যেটার মাধ্যমে সারা বিশ্বে ওই ডলার ছড়াইতো এনজিও দের মাধ্যমে আমেরিকা। ট্রাম্প এসে করলো কি, ইউএস এইড এক এক্সিকিউটিভ অর্ডারে পুরো ক্লোজ করে দিল এবং ইউএস এইড এর সব এমপ্লয়ি যারা আছে তারা সবাই ছাঁটাই, ঠিক আছে।
ইউএন থেকে সে ব্যাপক হারে আমেরিকাকে উইথড্র করলো। সো লক্ষণীয় বিষয়, জাতিসংঘের 26%, মানে টোটাল বাজেটের 26% একলা আমেরিকা দেয়। এটা এখন বন্ধ, ঠিক আছে? সুতরাং সে যদি এখন ন্যাটো থেকে বেরোয় যেতে চায় এবং তার যদি এটা মনে হয় যে বাইরে হবে, সে কিন্তু চাইলে এটা বেরোয় যেতে পারবে এখান থেকে। কারণ সত্যিকার অর্থে ন্যাটোতে ওই যে ইউএন এর মতো করেই ন্যাটোরও খরচের একটা বড় অংশ আমেরিকাই দেয়, বাকিরা কিন্তু অতটা দেয় না। এবং এই জন্য আমেরিকা, ট্রাম্প কিন্তু এর আগে একবার হুমকি দিছিল যে ন্যাটো যদি মানে আমাদের সবার সিকিউরিটির জন্য কাজ করে, তাহলে শুধু আমেরিকা কেন টাকা দিবে? তোমরা যারা টাকা দেওয়ার কথা তারা যদি টাকা না দাও, তাহলে আমরা আমাদের টাকা হয় কমায় দিব না উইথড্র করবো। তো হি ক্যান ডু দ্যাট, মানে ট্রাম্পের পক্ষে সম্ভব না, মানে সে কেন বলতেছে যে তোমরা আসো হরমুজ প্রণালী মুক্ত করো, যেখানে আমেরিকা নিজেই পারতেছে না, সেখানে ওরা আইসা করবে কি? না, ওরা তো আসবে না, কারণ এই যুদ্ধটা তো ওরা লাগায় নাই। সুতরাং এই 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 জায়গায় ওরা এখন আসবে না। আর হরমুজ অবশ্যই পৃথিবীর ধরেন 20% ট্রেড হয় হচ্ছে হরমুজ দিয়ে, এবং হরমুজ দিয়ে বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট ট্রেড হয় হচ্ছে ক্রুড ওয়েল আর হচ্ছে এলএনজি, ঠিক আছে? এখন ইউরোপিয়ান বায়ার যারা আছে, চাইনিজ বায়ার যারা আছে, ইন্ডিয়ান বায়ার যারা আছে, তাদের জন্য এখন একটা পেইন চলতেছে, ইটস ওকে। বাট দেন তারাও কিন্তু অল্টারনেটিভ বাকি যে 80% আছে, সেই 80% থেকে কিন্তু আপাতত কাভার আপ করার চেষ্টা করতেছে। কারণ প্রত্যেকটা কান্ট্রি চিন্তা করতেছে যে হরমুজ ক্লিয়ার করতে গিয়ে আমি যদি যুদ্ধে জড়াই, ওইটার লস বেশি, নাকি মানে আরেকটু ওয়েট করি, যুদ্ধটা শেষ হোক, আমেরিকা একটু পিছায়া যাক, তারপরে আবার তো তেল পাবো আমরা, ডলারে না পেলে ইউএনএ পাবো, ওইটার লাভ বেশি। সো দে আর ওয়েটিং। আর এখানে আপনি ধরেন এখন আকাশে যে মিসাইলের যুদ্ধ দেখতেছেন, আপনি ভেতরের যে ডিপ্লোম্যাটিক যুদ্ধ চলতেছে, এটা একটু আন্দাজ করার চেষ্টা করেন। আমি আপনাকে কয়েকটা ক্লু দিই। এক নম্বর হচ্ছে, এই জায়গায় যে হরমুজ বন্ধ আছে, এখন ধরেন